বাংলাদেশে কৃষি পণ্য বাজারজাতকরণের সংকট ও সমাধান বা বাংলাদেশে কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যা এবং তুলনামূলক বিশ্লেষণ, কেস স্টাডি এবং বৈশ্বিক প্রেক্ষাপট। মাঠ থেকে বাজার, কোথায় হারিয়ে যাচ্ছে কৃষকদের ন্যায্য মূল্য। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো বাংলাদেশে কৃষি পণ্য বাজারজাতকরণে কি কি সমস্যাগুলো রয়েছে এবং আমরা কি করে এই সংকটটা উত্তরণ করতে পারি এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের পার্থক্যর জায়গাটা কোথায়, আমরা কোথায় পিছিয়ে আছি বা বহির্বিশ্বে কোথায় এগিয়ে আছে, বা অন্যান্য দেশগুলো যেখানে আমরা থাইল্যান্ডের কথা বলতে পারি, আমরা চায়নার কথা বলতে পারি, এই দেশগুলো বাংলাদেশের তুলনায় কৃষিক্ষেত্রে কতটা এগিয়ে, এটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে একটা কৃষকদের ফসলের মাঠ এবং সেই খাদ্যশস্য যখন মার্কেটে সাজানো হয়, ক্রেতারা যেখান থেকে কিনে নেয়, সেটার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার স্লাইডে দেখতে পাচ্ছি যে কৃষিভিত্তিক অর্থনীতি, তবুও কেন কৃষক এবং ভোক্তা উভয়ে বঞ্চিত। আমাদের দেশে আমরা জানি যে কৃষি নির্ভর একটা দেশ, বা আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে কৃষি। তারপরেও এখানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভোক্তারা অধিক মূল্য দিয়ে তাদের পণ্য ক্রয় করতে হচ্ছে। এবং এই দুটোর সমস্যার কি কি কারণে সমাধান এবং এটা সমাধানের ভাবনাগুলো আমরা ভাববো, বা সমাধানের ওয়েগুলো কি সেটা নিয়ে আমরা চিন্তা করব। তো কৃষকদের বাস্তবতা সাধারণত সেটা কি? আমরা কৃষকদের বাস্তবতা হচ্ছে যে উৎপাদন খরচ বেশি কিন্তু বিক্রয় মূল্য কম। মাথার ঘাম পায়ে ফেলেও ফসলের ন্যায্য মূল্য থেকে কৃষক বঞ্চিত হচ্ছে। এটার প্রধানত কারণ হচ্ছে যে একজন কৃষক যখন একটা খাদ্যশস্য অর্থাৎ একটা ফসল উৎপাদন করে, সেই ফসল বিভিন্ন মিডলম্যান বা মধ্যস্থ কারবারির মাধ্যমে, ফড়িয়া, এজেন্ট, পাইকার, খুচরা ব্যবসায়ী, এরকম অসংখ্য মধ্যস্থ কারবারির মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছায়। এই যে দীর্ঘ একটা যাত্রা, যেখানে 1 কেজি পটেটো আমরা যদি 10 টাকা একজন কৃষক পায়, তো সেটা 30 টাকা বা 40 টাকায় একজন ক্রেতা কিনছে। তাহলে এই যে অর্থের যে পার্থক্যটা, এই পার্থক্যটা সাধারণত আমরা যেটা দেখি যে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা সাধারণত এই সুবিধাটা নিয়ে থাকেন। এবং সেটা উত্তরণের ওয়েটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভোক্তার বাস্তবতা, মধ্যস্বত্বভোগীদের একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে কয়েক গুণ বেশি দামে পণ্য ক্রয় করতে বাধ্য হচ্ছেন সাধারণ ভোক্তারা। এবং আমরা উৎপাদক এবং ভোক্তার মাঝখানে এই বিশাল ফারাক মূলত আমাদের ত্রুটিপূর্ণ বাজারজাতকরণ ব্যবস্থারই একটা ফসল আমরা বলবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি পণ্য বাজারজাতকরণের 6টি মূল প্রতিবন্ধকতা। আসলে 6টি মূল প্রতিবন্ধকতা কি কি? সরবরাহ এবং অবকাঠামোগত দুর্বলতা। আমরা যেটা জানি যে আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থা এবং কৃষক সেই তার প্রত্যন্ত এলাকার বা যেখানে ফসলের মাঠ থাকে, সেই মাঠ থেকে ক্রেতাদের কাছে পৌঁছানো বা কেন্দ্রীয় বাজারে পৌঁছানো পর্যন্ত যে সরবরাহ এবং অবকাঠামোগত দুর্বলতা আমরা জানি। এরপরে দ্বিতীয় হচ্ছে মধ্যস্থ কারবারির অতিরিক্ত বাজার ব্যয়। আসলে মধ্যস্থ স্বত্বভোগী যারা আছেন তারা কৃষকদের কাছ থেকে পণ্য নিয়ে এসে ভোক্তাদের কাছে পৌঁছায় এবং তারা কম টাকায় কিনে এবং অধিক মূল্যে বিক্রি করে ভোক্তাদের কাছে। তাহলে অতিরিক্ত এই বাজার ব্যয় তৈরি হয়। এরপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি তথ্য এবং বাজার বিশ্লেষণের অভাব, অর্থাৎ কৃষকরা বাজারটা ঠিক বিশ্লেষণ করতে পারছেন না। আমরা যদি উদাহরণ দিই যে গত বছর টমেটোর প্রাইসটা খুব কম, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 টাকা 3 টাকা করে বিক্রি করেছেন কৃষকরা, সেটা হয়তো ক্রেতারা 10 টাকা বা 15 টাকায় কিনেছে। এর পরের বছর যেটা হলো যে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়াতে তারা টমেটো উৎপাদনের হার কমিয়ে দিয়েছে, তারা অন্য ফসল উৎপাদনের দিকে মনোযোগী হয়েছে এবং সেক্ষেত্রে ডিমান্ডের থেকে সরবরাহ কম হওয়ায় পরের বছর টমেটোর মূল্যটা আর কমেনি, অর্থাৎ টমেটোর মূল্যটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে বাজার তথ্য, আগাম আসলে কোন পণ্যের ডিমান্ড বাড়বে কমবে
এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে এটা আসলে কি পর্যায়ে যাবে সেই তথ্যটা আসলে একজন কৃষক পায় না, যে কারণে আমাদের তথ্য এবং বাজার বিশ্লেষণের ঘাটতি রয়েছে। আমরা যদি কৃষকদের সক্ষমতা এবং অর্থায়নের সংকট, কৃষিকাজের জন্য কৃষকদের জমি উর্বর করার জন্য, ট্রাক্টর কেনার জন্য, আধুনিক চাষাবাদ পদ্ধতি ফলো করার জন্য এবং জমি প্রস্তুত করার জন্য এবং সেচ প্রকল্পের জন্য বিভিন্ন এবং কীটনাশক দিয়ে পোকামাকড় দূর করার জন্য এই যে প্রক্রিয়াটা, এর জন্য যথেষ্ট আর্থিক লোনের প্রয়োজন হয়, কৃষি লোনের প্রয়োজন হয়, এবং যেটাও হয়তো কৃষকরা এটা খুব একটা পাচ্ছে না, এবং পেলেও এই কৃষি লোনটাও কঠিন শর্তের কারণে তারা নিতে পারছেন না, বা সেই সুযোগটা, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। মান নিয়ন্ত্রণ, পরিমাপ ও নৈতিকতার অভাব, এবং আমরা জানি যে পণ্যর মানের উপরে পণ্যের ডিমান্ড নির্ভর করে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, নানা ধরনের প্রাকৃতিক নানা ধরনের বিপর্যয়, এগুলোর কারণে পণ্য মানের তারতম্য দেখা দেয়, এবং মাটির গুণাগুণ, পণ্যটি কোন এলাকাতে উৎপাদিত হচ্ছে, সব কিছুর উপর নির্ভর করে যে আসলে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট আধুনিক না, এবং পরিমাপ ব্যবস্থা, যে আমরা যে একজন কৃষকের কাছ থেকে একজন পাইকার যখন বেশি মূল্যে, অর্থাৎ কৃষক কম মূল্য পায়, পাইকার যখন এই পণ্যটা একসঙ্গে কিনে নিয়ে আসে, তখন যে পরিমাপ ব্যবস্থা, এই পরিমাপ ব্যবস্থা অনেক সময় ঘাটতি দেখি আমরা, অনেক ফাঁকি বা কৃষকরে ঠকানো হয়, যেটাকে বলা হচ্ছে যে কৃষক আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারের গতিশীল ও ঝুঁকি, অর্থাৎ এই যে আধুনিক বাজার ব্যবস্থা, ক্রেতাদের ডিমান্ড অনুযায়ী পণ্য সরবরাহ করার এবং কৃষকদেরকে আসলে আলটিমেটলি ঝুঁকি নিয়েই কিন্তু ফসল উৎপাদন করতে হচ্ছে, এবং সেই ফসল ভোক্তাদের কাছে পৌঁছাতে হচ্ছে মধ্যস্থ কারবারির মাধ্যমে বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। তাহলে এই বাজারের এই গতিশীলতা এবং এই ঝুঁকির পরিমাণের একটা কারণ। তাহলে আমরা কৃষি পণ্য বাজারজাতকরণের 6টি মূল প্রতিবন্ধকতা আমরা দেখতে পেলাম, এবং এটা আরো আমরা চুলচেরা বিশ্লেষণ করব। অবকাঠামো, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সংকট। আমরা যে প্রসঙ্গ নিয়ে একটু কথা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের পরিবহন ব্যবস্থা, অর্থাৎ আধুনিক যে চেইন ব্যবস্থা, সেটার পরিবর্তে এখনো সেই পুরনো আমলের নৌকা বা ট্রাকের মতো কি বলা যায় যে অদক্ষ বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমাদের পণ্য সরবরাহ করতে হয়। এটা যোগাযোগ ব্যবস্থার, যদিও পূর্বের তুলনায় যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, এবং সংরক্ষণ ব্যবস্থাও সেই কি বলা যায় যে হিমাগারের অভাব বা আধুনিক কোল্ড স্টোরেজ ব্যবস্থা এবং বিদ্যুতের সংকট এবং এই প্রক্রিয়াজাতকরণও সেই পুরনো আমলের পড়ে আছে, প্রাচীন আমলের মতো, এবং প্রক্রিয়াজাতকরণও আধুনিকায়নের ততটা সম্ভব হয়নি। তো আমরা সমস্যার বিবরণ আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নৌকা বা ট্রাকের মতো অদক্ষ পরিবহনে বিপুল পণ্য নষ্ট হয়, পর্যাপ্ত গুদাম ও হিমাগারের অভাবে পচনশীল পণ্যের গুণগত মান নষ্ট হয়। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াজাত প্লান্টের অভাবে পণ্যের আয়ুষ্কাল বাড়ানো যায় না, অর্থাৎ একটু দীর্ঘ সময় পণ্যটা রাখা যায় না, যে একটা পণ্য একটা সিজনে উৎপাদিত হয় এবং এটা সারা বছর ব্যাপী এটা একটা ডিমান্ড থাকে মার্কেটে, তাহলে সারা বছর ব্যাপী এটা সংরক্ষণের প্রয়োজন হয়, এবং মজুদে মূলধন আটকে থাকে। তো অর্থাৎ একজন কৃষক একটা পণ্য উৎপাদন করেছেন, সেটা যদি ক্রেতাদের কাছে দ্রুত বিক্রি করতে পারে বা থার্ড পার্টির কাছে দ্রুত বিক্রি করতে পারে, তাহলে কি হচ্ছে যে সে অর্থটা ফেরত পায় এবং ওই অর্থ দিয়ে আবার সে অন্য একটা পণ্য উৎপাদন করতে পারে। তাহলে তার এইসব কারণেই তার মূলধন আটকে যায়। এবং আমরা তুলনামূলক বিশ্লেষণ এর কথা বলি,
যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী 5 থেকে 10% ক্ষতি হয় বিভিন্ন দেশে সাধারণত, আর বাংলাদেশে এই ক্ষতির পরিমাণটা 30 থেকে 40%-এর মতো। এই যে পরিবহন, সংরক্ষণ ব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণের আর কথা বলা হচ্ছে, এবং কোল্ড স্টোরেজ এবং আধুনিক পরিবহনের অভাবে বাংলাদেশে পচনশীল পণ্যের বিপুল ক্ষতি হয়। সাধারণত কৃষি পণ্য পচনশীল থাকে, এই জন্য দ্রুত এটা সংরক্ষণ ব্যবস্থা করতে হয় বা প্রক্রিয়াজাতকরণের প্রয়োজন হয়, বা দ্রুত আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। আমরা যদি একটু উদাহরণ দেই, যে যমুনা সেতু হওয়ার পূর্বে যখন রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আম আনা হতো, তখন অনেক আমই আসলে ফেরিতে করে পার হয়ে, ফেরি পার হতে 3-4 দিন প্রয়োজন হতো, সময় লাগতো, ওখানে অনেক আম নষ্ট হয়ে যেত। এখন কিন্তু আসলে যমুনা সেতু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুতগতি, এবং উত্তরবঙ্গের এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের দিকে, এবং সেটা হলে আরও দ্রুত আমরা ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই উত্তরবঙ্গের আম সহজেই ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে। এবং একটা কেস স্টাডি, আমরা রাজশাহীর কথা বলছিলাম, আমরা চাঁপাইনবাবগঞ্জের কথা বলছিলাম, যে একটা কেস স্টাডি যদি আমরা দেখি, রাজশাহীর টমেটো চাষি আর ভরা মৌসুমে হিমাগারের অভাবে কৃষকরা 1 থেকে 2 টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে বা রাস্তায় ফেলে দিতে বাধ্য হন। আমরা দেখি যে আমরা মূলা উৎপাদন করে যারা, বা টমেটো উৎপাদন করে বা তরমুজ উৎপাদন করে, তারা আসলে মানে উৎপাদন খরচটা যখন ওঠে না, তখন কৃষক হতাশা হয়ে এবং সেটা রাস্তায় ফেলে দেন, বা গবাদি পশুর কে খাওয়ান, অথবা কৃষকরা 1-2 টাকা কেজি ধরে এটা বিক্রি করেন। কৃষক আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ প্রক্রিয়াকরণ, যেমন সস বা এই টমেটো দিয়ে যে ধরনের খাবার তৈরি করা হয়, সেই ব্যবস্থা যদি থাকতো এবং সেটা যদি প্রত্যন্ত এলাকায় অ্যাভেলেবেল হতো, তাহলে এখানে বলা হচ্ছে যে সস বা পিউরি এগুলো থাকলে এই ক্ষতি এড়ানো যেত। আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি যে মধ্যস্থতা কারবারিদের কথা বলা হচ্ছে, যে তাদের কারণেই, তাদের আধিক্যের কারণেই মূলত হচ্ছে যে এই কৃষক আসলে কম টাকা কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে এসে সেটা ভোক্তাদের কাছে বেশি টাকায় বিক্রি করে। ভোক্তারা বাধ্য হয়ে, কাস্টমার এসে বেশি টাকা দিতে বাধ্য থাকে। তাহলে এই মধ্যস্থ কারবারের আধিক্য আমাদেরকে কমাতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে একজন কৃষক থেকে পণ্য চলে যায় ফড়িয়া, স্থানীয় ফড়িয়াদের কাছে। ফড়িয়াও এক ধরনের মধ্যস্থ কারবারি, ব্যাপারী। তারপরে হচ্ছে আড়তদার, তারপরে হচ্ছে যেমন আমরা বড় বড় যেমন শ্যামবাজারে বড় বড় আড়তদার দেখি, বা যাত্রাবাড়িতে বড় বড় আড়তদার দেখা হয়, বা কাওরান বাজারে। তারপরে খুচরা বিক্রেতা, তারপরে ভোক্তারা পেয়ে থাকে। তাহলে প্রথম দিকে বলা হচ্ছে যে আমাদের কৃষি পণ্য যে মাপ বা বাটখারা বা যেভাবে মাপা হয়, সেক্ষেত্রেও কৃষকদেরকে ঠকানো হয়ে থাকে বা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবং ফড়িয়া, চাঁদাবাজি, নানা ধরনের খাজনা, চাঁদাবাজি। আমরা পরিবহনের ক্ষেত্রে আমরা দেখি যে পণ্য নিয়ে যাচ্ছে, সেখানে চাঁদা দিতে হচ্ছে, এবং বাজার খরচ, লেবার খরচ বাড়ছে এর ফলে, এবং মুনাফা করতে পারছেন না, এবং পণ্য নষ্ট হচ্ছে, তাই তো? আর নষ্ট পণ্য ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে এই চেইনটা বাধাগ্রস্ত হচ্ছে। তুলনামূলক বিশ্লেষণ, আমরা যদি ইউরোপের সঙ্গে বাংলাদেশে একটু তুলনা করার চেষ্টা করি, ইউরোপে ফার্ম টু ফর্ক মডেল, কৃষক সরাসরি সুপার শপের পণ্য দেয়, কৃষক পায় চূড়ান্ত মূল্যের 70%। যেমন আমরা যদি ধরি যে আসলে পটেটো চিপস বানানোর জন্য, অথবা যে অর্থাৎ পদ্মার কোনো মাছের বাজার থেকে, মাওয়াঘাটের মাছের বাজার থেকে আগোড়া বা মিনা বাজার অথবা স্বপ্ন মাছ কিনে নিয়ে আসবে, তাহলে কি এই সুপার শপের সঙ্গে সরাসরি একবারে জেলে অথবা সরাসরি কৃষকদের সঙ্গে তারা ওখান থেকে কাঁচামালটা নিয়ে আসবে এবং সুপার শপে বিক্রি হবে। তাহলে কোনো মধ্যস্থ কারবারি থাকে না। তাহলে 70 টাকার একটা পণ্য যখন কৃষক পায়, যদি 100 টাকা, যেটা ক্রেতা কাছে বিক্রি করা হচ্ছে 100 টাকায়, কৃষক পাচ্ছে 70 টাকা, আর 30 টাকা লাভ হচ্ছে। 30 টাকার যদি আমি 5 টাকা ধরি যে পরিবহন ব্যয় হচ্ছে, তাহলে
25 টাকা লাভ হচ্ছে সুপার শপের, তাহলে কৃষকদের সঙ্গে এ ধরনের সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোর বা চেইন স্টোর এই ধরনের আর এদের সঙ্গে যদি একটা যোগাযোগ থাকে বা একটা এগ্রিমেন্ট থাকে, অথবা তাদের সাথে এই যোগাযোগ ব্যবস্থা ইউরোপের দেশগুলোতে হচ্ছে, যে কারণে কৃষক বেশি লাভবান হচ্ছে। আর বাংলাদেশে কি হয়, বাংলাদেশে 5 থেকে 6টি হাত বদল হয়, কৃষক পায় চূড়ান্ত মূল্যের মাত্র 30 থেকে 40%, অর্থাৎ 100 টাকা একটা পণ্য বিক্রি করলে সেটা কৃষক হয়তো 20 টাকা 30 টাকায় বিক্রি করে দেয় পাইকারদের কাছে। 5 থেকে 6টি হাত বদল এখানেও দেখানো হচ্ছে একই, যে কৃষক থেকে ফড়িয়াতে যাচ্ছে, ফড়িয়া থেকে ব্যাপারীতে যাচ্ছে, ব্যাপারী থেকে আড়তদার, এবং আড়তদার থেকে খুচরা বিক্রেতার ওখানে যাচ্ছে, এবং তারপরে আলটিমেটলি ভোক্তা পাচ্ছে। আমরা যদি একটু কেস স্টাডি দেখি, যে বগুড়ার সবজি বাজারের কেস স্টাডি দেখি, যে বগুড়ায় যে বেগুন কৃষক 10 টাকায় বিক্রি করে, তার ঢাকায় কাউরান বাজারে হয়ে ভোক্তাদের কাছে পৌঁছাতে 60 টাকা খরচ হয়ে যায়। মাঝখানে 50 টাকায় পরিবহন, চাঁদাবাজি ও অন্যান্য স্তরের মধ্যস্থ কারবারিদের বিভিন্ন ধরনের মুনাফা, যেটা মধ্যস্থ কারবারিদের পকেটে যায়। এটা আলটিমেটলি আসলে আমাদের এই যে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে হচ্ছে তথ্যের শূন্যতা। আমরা একটা কথা বলছিলাম যে আসলে এক বছর কৃষক টমেটোর প্রায় দামটা খুব কম পাওয়ার কারণে তারা আর পরের বছর এটা উৎপাদনটা কমিয়ে দিয়েছে, যে কারণে পরের বছর এর দামটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটাই তো স্বাভাবিক কথা, যে মার্কেটে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই কম, তাহলে দাম বাড়বে। মার্কেটের ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হলে দাম কমবে। এটাই অর্থনীতির একটা টার্ম, এবং এটাই আসলে বাস্তবতা। আসলে তাহলে কি হচ্ছে, যে আসলে কৃষককে জানতে হবে তথ্য, সবসময় আপডেট তথ্য যদি পায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, যেটা হয়তো আমাদের দেশে এখনো ওইভাবে গড়ে ওঠেনি। যদিও রেডিওতে একটা সময় কৃষি তথ্য প্রচার করা হতো, কিন্তু এখন হয়তো মানুষ রেডিও কম শুনে, এখন মানুষ টেলিভিশন, অনলাইন, ইউটিউব, ফেসবুক এগুলো বেশি দেখে মানুষ, এবং সেই মাধ্যমেও আসলে পর্যাপ্ত কৃষি তথ্য থাকতে হবে যেন কৃষক সঠিক তথ্য পায়। আমরা যদি একটু দেখি যে তথ্যের শূন্যতা, অন্ধকারের দেশের কৃষক, সমস্যার বিবরণ, কোথায় চাহিদা বেশি বা দাম কেমন, এই বাজার তথ্যের অভাব, ভোক্তার রুচি পরিবর্তন, আগাম চাহিদা বুঝতে না পারা, ডিমান্ড ফোরকাস্টিং এগুলো বুঝতে না পারা, যে কথাটা আমরা বলছিলাম, অর্থাৎ পটুয়াখালীর সেই তরমুজ চাষিদের কথা বলছিলাম, যে তরমুজের মূল্য খুব কম পাওয়ায় তারা হয়তো তাদের খরচটাই উঠছে না, তারা পরের বছর তরমুজ চাষের প্রতি আগ্রহ হারিয়েছে। এর পরের বছর আবার সাপ্লাই অন ডিমান্ড, অর্থাৎ ডিমান্ড বেশি সাপ্লাই কম, সে কারণে আবার পরের বছর যে অল্প পরিমাণে উৎপাদন করেছেন বা যে সকল কৃষকরা উৎপাদন করেছেন তারা বেশ লাভবান হয়েছে। তাহলে এই তথ্যের ফোরকাস্টিংটা, পূর্বাভাসটা, এটা আসলে আমাদের কৃষি অর্থনীতির সম্পূর্ণটাই পরিবর্তন হতে পারে বা চেঞ্জ হয়ে যায়। কৃষি অর্থনীতির এই আবহাওয়াটা আমাকে কৃষককে ভালো করে জানার প্রয়োজন, বা তাকে এই তথ্য সংগ্রহ করতে হবে, তাহলে কৃষক লাভবান হবে। তুলনামূলক বিশ্লেষণ, গ্লোবালি এবং বাংলাদেশ, আমরা দুটো প্রেক্ষাপটের কথা বলি, যে গ্লোবালি কেনিয়ায় ফার্ম এবং ভারতে ন্যাপ না অ্যাপ দিয়ে কৃষকরা ঘরে বসেই বাজারে রিয়েল টাইম দাম জানতে পারে। অর্থাৎ একজন কৃষককে সেই বরগুনায় বসে জানতে হবে যে আসলে সে যে খাদ্যশস্য বা যে পণ্যটা উৎপাদন করছে, যে ফসল উৎপাদন করছে, সেটা ঢাকায় প্রাইস কত, সেটা বরিশালে প্রাইস কত, সেটাই মানে রংপুরে প্রাইস কত, তাহলে তার আর সে পাইকারদের সঙ্গে বার্গেনিং করতে পারবে বা ক্রেতার সঙ্গে সে বার্গেনিং করতে পারবে প্রাইস নিয়ে। বাংলাদেশে আমরা যেটা দেখি, যে তথ্যের জন্য কৃষক এখনো স্থানীয় ব্যাপারীর উপরে নির্ভরশীল। ফলের দালালরা মন গড়া দাম নির্ধারণ করে ঠকায়। কেস স্টাডি আমরা যদি একটি দেখি, যে ভুট্টা বনাম তামাক চাষ, অর্থাৎ বাজারে পোলট্রি ফিডের জন্য, অর্থাৎ হাঁস মুরগির খাবারের জন্য ভুট্টার ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকলেও সঠিক তথ্যের অভাবে অনেক কৃষক আগের মতোই অন্য কম লাভজনক ফসল চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ এই তথ্যটা নেই, কারণ
ভুট্টা যদি চাষের প্রতি কৃষকরা বেশি আগ্রহ হয় তাহলে পোলট্রি ফিডের জন্য এটা আসলে খুব ডিমান্ডেবল, কিন্তু সেটা উৎপাদন না করে তারা কম লাভজনক পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে ক্রেতারা, মানে চাষিরা। সক্ষমতার অভাব, অর্থ, শিক্ষা, সমবায়ের ঘাটতি। আমরা বলছিলাম যে কৃষকদের লোন নিয়ে কথা বলছিলাম, যে পর্যাপ্ত যে ধরনের লোন প্রয়োজন হয় সেই লোন কৃষকরা পাচ্ছে না, বা তাদের শিক্ষা অর্থাৎ মার্কেট সম্পর্কে তাদের তথ্যের ঘাটতি, এবং সমবায়, কৃষকদের মধ্যে একটা সমবায় থাকলে সমবায়ের মাধ্যমে বিক্রি হলে ছোট ছোট কৃষকরা বিচ্ছিন্ন যে উৎপাদন হয় এবং সেই উৎপাদন তারা লাভবান হতে পারে বা মধ্যস্থ ভোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়। আমরা যদি একটু দেখি যে সমবায়ের অভাব এবং অসংগঠিত কৃষক এবং দাদন এবং আগাম ঋণ। দাদন বলতে আসলে আগেই মানে অ্যাডভান্স কৃষকদের পাইকাররা অর্থাৎ মধ্য স্বত্বভোগীরা যে লোন দিয়ে থাকে সেটাকে বলা হয় গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় দাদন বলা হয়, বা এটাকে আগাম ঋণ গ্রহণ করে কৃষকরা। এরপরে উৎপাদনের পরপরই বাধ্য হয়ে বিক্রি করে, এবং হয়তো মার্কেট ডিমান্ডটা বাড়বে, কিন্তু বাড়লেও আসলে যেহেতু ঋণ নিয়েছেন অর্থাৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে সেটা বিক্রি করে দেয় পাইকারদের কাছে কৃষক, এবং ন্যায্য মূল্য বঞ্চনা বা কম লাভ, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক। এটা আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছিলাম। এখানে বলা হচ্ছে যে আধুনিক কলা কৌশল ও বাজারকরণ সম্পর্কে প্রশিক্ষণ ও শিক্ষার অভাব এই চক্রকে আরো শক্তিশালী করে। আমরা যদি তুলনামূলক একটা অ্যানালাইসিস দেখি যে গ্লোবাল মার্কেটে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। নেদারল্যান্ড সহ জাপানে কৃষির সমবায় বাজারে 80% নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সমবায় বাজারই এটাকে নিয়ন্ত্রণ করে, যে ক্ষেত্রে কৃষকদের সমবায় থেকেই সরাসরি ক্রেতারা কিনতে পারে, সরাসরি সুপার শপ কিনতে পারে। কিন্তু বাংলাদেশের বিষয়টা হচ্ছে যে কৃষকরা বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র পরিসরে দর কষাকষি করে, ফলে তারা সিন্ডিকেটের কাছে জিম্মি থাকে। আমরা যদি একটা কেস স্টাডি দেখি যে দাদন ব্যবসায়ীদের দৌরত্ব। হাওর অঞ্চলে ধান কাটার আগেই কৃষকরা মহাজনের কাছ থেকে দাদন বা আগাম ঋণ নেয়, ফলে ফসল ওঠার সাথে সাথে বাজারের চেয়ে কম মূল্যে অনেক মহাজনের কাছে ধান তুলে দিতে তারা বাধ্য থাকে। আমরা যদি চাঁপাইনবাবগঞ্জেও সাম্প্রতিক সময় বড় বড় আমের বাগান কিনে নেয় বিভিন্ন পাইকাররা, বা লিজ নেয় পাইকাররা, অথবা আগাম কৃষকদের ঋণ দিয়ে তারা কৃষকদের কাছ থেকে সে আম সংগ্রহ করে, যেটা হয়তো মার্কেটে ভ্যালুর থেকে অনেক কম, এবং কৃষকরা এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দাদন বা আগাম ঋণের কারণে। গুণগত মান ও পরিমাপ। আসলে পণ্যের সেই গুণগত মান এবং পরিমাপ ব্যবস্থার ওজন জালিয়াতি এবং ভেজাল দিয়ে থাকেন। ইট বা পাথরের ত্রুটিপূর্ণ বাটখারার ওজনে কম হয়। আমরা অনেক সময় দেখি যে ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকার দপ্তর একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিভিন্ন অভিযান পরিচালনা করে, সেক্ষেত্রে অনেক বাটখারা বা ওয়েটে কম দিয়ে থাকেন, অর্থাৎ ক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকদের কাছ থেকে পাইকাররা কিনছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাউলে কাঁকর অর্থাৎ চালের মধ্যে নানা ধরনের পাথর, সয়াবিনে পাম অয়েল মেশানো, এ ধরনের অসাধু ব্যবসায়ের আমরা বিভিন্ন অভিযানে দেখি যে এদেরকে শাস্তি দেওয়া হয়ে থাকে। পণ্যের মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, স্ট্যান্ডার্ডাইজেশন অথবা গ্রেডিং এর অভাব রয়েছে, অর্থাৎ এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এই মানটা আমরা আসলে পর্যাপ্ত সঠিকভাবে করা হয় না, গড় পর্দায় এটা বিক্রি করে দেওয়া হয়, যে কারণে আসলে কৃষক পর্যায়ে তার ন্যায্য অধিকার থেকে, ন্যায্য মূল্য থেকে সে বঞ্চিত হয়। গ্লোবালি প্র্যাকটিস যেটা করা হচ্ছে এবং বাংলাদেশের প্রেক্ষাপট, গ্লোবালি যেটা প্র্যাকটিস হচ্ছে যে বিশ্ববাজারের আকার, রং ও গুণগত মান ABC গ্রেডের ভিত্তিতে স্বয়ংক্রিয় মেশিনের দাম নির্ধারিত হয়। আর বাংলাদেশে কৃষি পণ্যের কোনো গ্রেডিং থাকে না। ভালো মাঝারি পণ্য একসাথে বিক্রি হওয়ায় কৃষকরা উচ্চ মূল্য থেকে বঞ্চিত হয়। আমরা যদি একটা কেস স্টাডি দেখি যে পাট ও চিংড়িতে ভেজাল, একসময় পাটে পানি মেশানো, অথবা রপ্তানিযোগ্য চিংড়িতে লোহার শিক বা আলপিন পুশ করা,
আলপিন ঢোকানোর কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কৃষি পণ্যের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এবং এর ফলে বেশ কয়েকটি দেশও বাংলাদেশ থেকে চিংড়ি আমদানিতে মানে নিষেধাজ্ঞা দিয়েছেন। পরবর্তীতে এটা আসলে আবার এটা ভালো অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ এই ধরনের অসাধু ব্যবসায়ীদের শাস্তির মাধ্যমে। বাজার ঝুঁকি, অনিশ্চিত উৎপাদন এবং মূল্য অস্থিতিশীলতা। বাজার ঝুঁকির কথা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে। আসলে উৎপাদন ব্যবস্থা প্রকৃতির নানা অনেক বিষয়ের উপর নির্ভর করে। বন্যা, খরা এগুলোকে মোকাবিলা করে একজন কৃষক উৎপাদন করতে হয়, এবং বন্যার কারণে কোনো ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়, উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়, এবং এর মূল্যেরও একটা অস্থিতিশীলতা বিরাজমান। এখানে বলা হয়, দেখতে পাচ্ছি যে অমৌসুমে উচ্চ মূল্য, যে মৌসুমে সাধারণত কম উৎপাদিত হয়, যে মৌসুম না সেটাকে উচ্চ মূল্য দিতে হচ্ছে। আবার ভরা মৌসুমে যখন পণ্য উৎপাদিত হয় তখন ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি থাকে, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা এবং প্রক্রিয়াকরণ ব্যবস্থা না থাকার কারণে তো তখন মূল্য হ্রাস পায় এবং খুব মূল্য ধস হয় বললে এরকম, এবং কৃষক তার খরচটাই তুলে আনা সম্ভব হয় না। সমস্যার বিবরণটা কেমন? প্রকৃতির উপর নির্ভরশীল হওয়ায় উৎপাদন ও বন্টন অনিশ্চিত হয়। যে কথাটা আমরা বলছিলাম যে মূল্যের ওঠানামা এবং গুণগত মানের তারতম্যের কারণে বিভিন্ন ঝুঁকি তৈরি হয়। ঝুঁকির ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে গ্লোবালি উন্নত দেশে ক্রপ ইন্স্যুরেন্স, মানে শস্য বীমা যাকে আমরা বলে থাকি, এবং ফরওয়ার্ড কন্ট্রাক্ট এর মাধ্যমে কৃষকরা এর ঝুঁকি কমানো হয়ে থাকে। আর বাংলাদেশে শস্য বীমা বা চুক্তিবদ্ধ চাষাবাদের প্রচলন না থাকায় বন্যা, খরা বা বাম্পার ফলনের দাম ধসের পুরো ঝুঁকি একা কৃষককেই বহন করতে হয়। আমাদের দেশে দেখা যায় যে হয়তো বন্যার কারণে সরকার যে ভর্তুকি দিচ্ছে কৃষককে, এবং সেটা আসলে মানে প্রয়োজনের তুলনায় খুবই কম। অর্থাৎ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে 100 টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট দিচ্ছে তাকে ক্ষতিপূরণ 10 টাকা। তাহলে কি ওই কৃষকের সে যে লোন করে ফসল উৎপাদন করছে, মাঠে ফসল ফলিয়েছেন, শেষ পর্যন্ত সে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হলো, তাহলে ওই কৃষক সারা জীবনের জন্য তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা যদি গ্রাম বাংলার কথা বলি যে একবারে পথে বসে যাওয়া। আমরা অনেক সময় দেখি যে এইসব ঘটনার কারণে অনেক কৃষকদের মধ্যে হতাশা তৈরি হয়, এবং আগামী দিনগুলোতে তারা আবার নতুন করে ফসল ফলানোর জন্য যে অর্থের প্রয়োজন হয়, এবং সেটাও হয়তো সে লোনও পায় না। এই কারণে আসলে এই ভর্তুকি ব্যবস্থাটা খুব জোরালো হওয়াটা উচিত। কেস স্টাডি, আলু চাষিদের বিপর্যয়। আমরা দেখি কোনো বছর আলুর দাম বেশি পেলে পরের বছর সব কৃষকের আলু চাষ করে। যে কথাটা আমরা বলছিলাম, আমরা তরমুজের উদাহরণ দিচ্ছিলাম, আমরা মূলার উদাহরণ দিচ্ছিলাম, এবং আমরা টমেটোর উদাহরণ দিচ্ছিলাম। ফলে অতিরিক্ত যোগানের কারণে দাম তলানিতে নেমে যায়। আমরা যদি একটু দেখি যে তুলনামূলক বিশ্লেষণ করি, বৈশ্বিক বেস্ট প্র্যাকটিস বনাম সারা বিশ্বব্যাপী যে প্র্যাকটিস হয় এবং আমাদের দেশে বর্তমান চিত্র, তথ্য প্রবাহের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ডিজিটাল অ্যাপ ও রিয়েল টাইম ডেটা উন্নত বিশ্বে আছে, আর আমাদের দেশে লোকাল ব্যাপারীর কথার উপর নির্ভরতা এবং এর প্রভাবের কারণে কৃষক ন্যায্য মূল্য হারায়। তো আমরা 4টা ইন্ডিকেটরে দেখতে পাচ্ছি যে নির্ণায়ক উন্নত বিশ্বে কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, এবং এর প্রভাবে কি হচ্ছে। সংরক্ষণ ব্যবস্থা, ব্লকচেইন বা কোল্ড চেইন লজিস্টিক্স উন্নত বিশ্বে ফলো করা হয়, আর আমাদের দেশে সাধারণত টিনের গুদাম বা খোলা ট্রাকে পণ্য সংরক্ষণ করা হয়। আমরা এখনো দেখি যে আপনি গ্রাম বাংলায় গেলে সে ধান উপরে খড় দিয়ে সারা বছর খোলা আকাশের নিচে ধান সংরক্ষণ করছে, এবং তাতে ধানের গুণগত মান খারাপ হচ্ছে, এবং এর ফলে বিপুল পরিমাণে খাদ্যের অপচয় হচ্ছে। এবং বাজার কাঠামো কৃষক সমবায় এবং সুপার শপের সঙ্গে লিঙ্কেজ করে
আসলে সারা বিশ্বব্যাপী ওই কৃষির এই অবকাঠামো চলছে, কিন্তু আমাদের দেশে 5 থেকে 6 স্তরে দালাল বা আড়তদারের মাধ্যমে আসলে বাজারে এই কাঠামোটা তৈরি হয়। এবং আমরা একটু আগে যে আমরা ক্লাসগুলো দেখলাম, এবং এর ফলে ভোক্তার ব্যয় বৃদ্ধি পায়। মান নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় সেন্সর ভিত্তিক গ্রেডিং, এর মাধ্যমে মান নিয়ন্ত্রণ করা হয়। যে আমরা যেমন বিভিন্ন ওয়েট অনুযায়ী মান গ্রেডিং করা হয়, যে আসলে আমরা যদি পোলট্রি ফার্মের কথা বলি, যে সেখানে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে, যে আসলে এটা 1 কেজি বা 2 কেজি বা 3 কেজি এভাবে গ্রেডিং করা হয়ে থাকে বা মান গ্রেডিং করা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে এটা ম্যানুয়ালি করা হয়, গ্রেডিং ছাড়া মিশ্র একটা বিক্রয় হয়, যে কারণে কৃষকও তার ন্যায্য মূল্য পাচ্ছে না। এর ফলে রপ্তানি সম্ভাবনা হ্রাস পাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশ থেকে গত বছর বা সাম্প্রতিক সময় আম চায়না বা বিভিন্ন দেশে রপ্তানি হয়, তো সেক্ষেত্রেও গ্রেডিংটা খুব ইম্পর্টেন্ট। আমের সাইজ গ্রেডিং এগুলো খুব ইম্পর্টেন্ট। মান, আমের জাত এবং এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ভ্যালু লিকেজ মানে ভ্যালু ক্রিয়েট, কৃষকদের মুনাফা কোথায় হারিয়ে যায়, অর্থাৎ ভ্যালুটা কোথায় ফল করে, আসলে কোথায় ভ্যালু পাচ্ছে না। 100% ভোক্তার প্রদত্ত মূল্য, আমরা যদি 100 টাকা দিয়ে কোনো কিছু কিনি, তার কৃষক পায় 40 টাকা, অর্থাৎ 40% কৃষকের পকেটে যায়। এবং -20% অদক্ষ পরিবহন ও পচনশীল ক্ষতি হয়। এবং -30% হচ্ছে দালাল, ফরিয়া বা আড়তদারদের কমিশন। এবং 10% হয় চাঁদাবাজি, আড়তদারদের অদৃশ্য খরচ বা নানা ধরনের বাটখারা, ধলতা বা বাটখারার দিয়ে আসলে ওয়েট কারচুপি করা হয় এবং কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়। কোনো একটা বাটখারাতে প্রায় 950 গ্রাম, বাটখারার গায়ে লেখা আছে 1 কেজি। তাহলে কি হচ্ছে, ওই যে 50 গ্রাম প্রতি কেজিতে তাকে ঠকানো হচ্ছে। বাজারজাতকরণের এই ত্রুটিগুলো সমাধান না করলে কৃষির টেকসই উন্নয়ন অসম্ভব। উত্তরণের পথ, আমরা এই পথ থেকে কি করে বের হব, সমস্যা থেকে সম্ভাবনার দিকে সমস্যা তৈরি হবে এবং সেটা কিভাবে সমাধান করা যায় তার একটা সম্ভাবনা খুঁজে বের করতে হবে আমাদেরকে। স্মার্ট এগ্রিকালচার ও ডেটা, আমরা যেটা বলছিলাম যে স্মার্ট এগ্রিকালচার ডেটা থাকতে হবে, কৃষকদের হাতে মোবাইল অ্যাপের মাধ্যমে বাজারের রিয়েল টাইম তথ্য এবং আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দেয়া। অবকাঠামো ও সমবায় উন্নয়ন, ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ তৈরি এবং কৃষকদের সমবায় গঠনের রাষ্ট্রীয় সহায়তা প্রদান। তারপরে হচ্ছে যে ডিরেক্ট মার্কেট লিঙ্কেজ, অর্থাৎ ডাইরেক্ট সুপার শপ বা মার্কেটের সঙ্গে কৃষকদের একটা লিঙ্কেজ তৈরি হওয়া বা একটা যোগসূত্র তৈরি হওয়া, আমরা যদি এভাবে বলি। অর্থাৎ মধ্যস্থ কারবারি কমিয়ে সুপার শপগুলোর সাথে সরাসরি সংগ্রহ, কন্ট্রাক্ট ফার্মিং স্থাপন এবং ডিজিটাল ওজন স্কেলের ব্যবহার। এটা যদি ডিজিটাল ওজন স্কেল যদি থাকে, তাহলেই অর্থাৎ পণ্যের ওয়েটের কারচুপিটা শুধরানো সম্ভব হয়। এবং তাহলে কি হচ্ছে যে কৃষকের ঘামের সঠিক মূল্য নিশ্চিত হলেই বাঁচবে দেশ। আমরা আমাদের স্লাইডের শেষ পর্যায়ে আমরা শুধু ইনফোগ্রাফিক্সটা দেখব। আমরা যে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটার 1 পৃষ্ঠার মধ্যে সার সংক্ষেপ, যেটাকে আমরা ইনফোগ্রাফিক্স বলে থাকি। অর্থাৎ ইনফরমেশনগুলো একটা গ্রাফিক্যাল ডিজাইন প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা 1 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা, সেরকম একটা ইনফোগ্রাফিক্স দেখেই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। ইনফোগ্রাফিক্সটা আমরা দেখে থাকি যে বাংলাদেশের কৃষি পণ্যের বাজারজাতকরণের প্রধান চ্যালেঞ্জ সমূহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলাপ করেছি, সেটা হচ্ছে মধ্যস্থ কারবারির আধিক্য। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে মধ্যস্থ কারবারির আধিক্য, দালাল ফরিয়াদের কারণে উৎপাদনকারী কম দাম পায় এবং ভোক্তাকে চড়া দাম দিতে হয়। এই চিত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে অনেক মধ্যস্থ কারবারির একটা হাত বা একটা শক্তিশালী একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে বহুমুখী বাজার খরচ এবং ভেজাল, খাজনা, আড়তদার, অসাধু ব্যবসায়ীদের ভেজাল মিশ্রণ বাজারজাতকরণের প্রক্রিয়াকে ব্যাহত করে। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে মান নিয়ন্ত্রণ, শ্রেণীবদ্ধকরণের অভাব,
অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছি যে সব অর্থাৎ মান নির্ধারণ না করে বা শ্রেণীবদ্ধ না করে গড় পর্যায়ে বিক্রি করে দিচ্ছে কৃষক, কিন্তু এটাকে যদি বিভিন্ন গ্রেডে ভাগ করে দেওয়া হয় তাহলে কৃষক লাভবান হয়। অর্থাৎ পণ্যের মান নির্ধারণ ও গ্রেডিং সম্পর্কে জ্ঞানের অভাবে উচ্চমূল্য প্রাপ্তিতে বাধাগ্রস্ত হচ্ছে। এর পরের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াকরণের অভাবের কথা আমরা বারবার বলছিলাম। আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার ঘাটতি, পর্যাপ্ত প্রক্রিয়াজাত প্ল্যান্ট না থাকায় কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। পরিবহন ও হিমাগারের তীব্র অভাব, দ্রুত গতিসম্পন্ন পরিবহন এবং যোগাযোগ, পর্যাপ্ত হিমাগার না থাকায় পচনশীল পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বা এটা আমাদের বাংলাদেশি কৃষি পণ্য বাজারজাতকরণের একটা অন্যতম অন্তরায় বা সমস্যা। অবকাঠামোগত কারিগরি সংকট, বিভিন্ন পরিকাঠামোগত বা কারিগরি সংকট বা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনিক্যাল কনস্ট্রেইনস। তারপরে হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা এবং মধ্যস্থভোগীদের প্রভাব, বাজার তথ্যের অভাব, অর্থাৎ বাজার তথ্যের অভাব ও ওজনের কারচুপি, যে কথাটা আমরা বলছিলাম। অর্থাৎ এই ডিজিটাল মেশিনের প্রয়োগটা আমরা এখনও দেখতে পাই না। সঠিক তথ্যের অভাবে এবং ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থার কারণে কৃষকরা প্রতারিত হন। তাহলে এটা বাংলাদেশি কৃষিপণ্য বাজারজাতকরণের প্রধান সমস্যাগুলো বা প্রধান চ্যালেঞ্জগুলো। আজকে এ পর্যন্তই। আবারও আমরা অন্য কোনো লেসন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।